শুভেচ্ছা সবাইকে। আমরা আমাদের রেকর্ড অপশন চালু করে দিয়েছি। আমরা এখন আমাদের আজকের যে নিয়মিত আয়োজন, আজকের যে ক্লাস, সেই ক্লাসে আমরা সরাসরি চলে যাচ্ছি। আমাদের আজকের যেটা প্রথম হচ্ছে পাঠ, সেটি হচ্ছে আমরা লক্ষ্য করি যে নিচের বীজগণিতিক রাশি দ্বারা কি বোঝায়, এইটাকে আমরা কিভাবে করব, এটা গতদিন আমরা করেছি। আমি জাস্ট আজকে একটু সামারাইজ করব, যারা আজকে একদম নতুন, শুধুমাত্র তাদের জন্য। পাশাপাশি যারা আজকে নতুন জয়েন করেছে, ওরা গতকালকের ক্লাসটা, আমি আজকের ক্লাস শেষে আবার গতকালকের ক্লাস এবং আজকের ক্লাস দুইটাই আমি রেকর্ডিং দিয়ে দেব। সো প্রথমে যে আমাদের পার্টটি আছে, যে আমাদের নিচের বীজগণিতীয় রাশি দ্বারা কি বোঝায়, এই টপিক থেকে আমরা যেটি আমাদের জানতে হবে বা পড়তে হবে, সেটি হচ্ছে যে 9x। এই 9x মানে আমরা কি বলবো? 9x মানে আমরা বলবো হচ্ছে 9, 9 গুণ এক্স বা 9 × x। এই গুণকে পড়া হয় হচ্ছে ইনটু দিয়ে, অর্থাৎ 9-এর সাথে এক্স এর গুণ। এটাকে বলা হচ্ছে নয়ের সাথে নয়ের সাথে এক্স এর গুণ। এটাকে বলা হচ্ছে নয়ের সাথে এক্স এর গুণ। গতকালকে আমরা এগুলো করেছি। আমি এইটা একটু দেখব, 9 নম্বরটা। আমি 9 নম্বরটা একটু সামারাইজ করব। এখানে কি বলা আছে? 2/3 আর x+y+z, অর্থাৎ আমরা এখানে কি বলতে পারি? আমরা বলতে পারি এক্স, ওয়াই এবং জেড কে একত্রে যোগ করে 2/3 দ্বারা গুণ, অথবা x+y+z এর সাথে দ্বিগুণ করে তাকে 3 দ্বারা ভাগ। দুইভাবেই আমরা বলতে পারি। প্রথম কাজটা কি বলবো? আমাদের এখানে ছিল হচ্ছে 2/3, ছিল হচ্ছে x+y+z। লক্ষ্য করি, এটাকে আমরা বোঝাবো হচ্ছে x+y+z, অর্থাৎ এক্স এর সাথে ওয়াই এর যোগ প্লাস ওয়াই এর সাথে জেড এর যোগ, অর্থাৎ এক্স, ওয়াই এবং জেড এর যোগফলের সাথে 2/3 দ্বারা গুণ, 2/3 দ্বারা গুণ। অথবা বলতে পারি এক্স, ওয়াই, এক্স, ওয়াই এবং জেড এর যোগফলের সাথে 2 গুণ করে গুণফলকে 3 দ্বারা ভাগ। এইভাবেও আমরা বলতে পারি। কি বলতে পারি? প্রথম হচ্ছে এই যে 2 × x+y+z বাই /3, মানে কি? যে এক্স এর সাথে ওয়াই এর সাথে এবং জেড এর সাথে এক্স, ওয়াই এবং জেড যোগ করার পর যোগফলকে 2 দ্বারা আমরা গুণ করেছি। গুণ করে এই যে ডিভাইডেড বাই, এটাকে আমরা গতকালকে আমরা শিখেছি, এটাকে আমরা বলবো ডিভাইডেড বাই বা ডিভিশন। তাহলে আমরা এটাকে কি বলবো? এক্স, ওয়াই এবং জেড এর সমষ্টিকে দ্বিগুণ করে বা 2 গুণ করে তাকে 3 দ্বারা আমরা ভাগ করি। আমরা 6 নম্বরটা একটু দেখব। 6 নম্বরে আমাদের ছিল যে 7x - 3y/4, অর্থাৎ এইটা দ্বারা আমরা কি বুঝতে পারছি? এইটা দ্বারা আমরা বুঝতে পারছি হচ্ছে এক্স এর 7 গুণের সাথে, ওয়াই এর 3 গুণ, ওয়াই এর 3 গুণ বিয়োগ করে, এই যে বিয়োগ করে বিয়োগ ফলকে 4 দ্বারা ভাগ করে পাই। অর্থাৎ আমরা এটাকে বলতে পারি এক্স এর 7 গুণ 7x। এই 7x মানে কি? 7x মানে হচ্ছে এক্স এর 7 গুণ। 3y মানে কি? 3y মানে হচ্ছে ওয়াই এর 3 গুণ। তাহলে 7x মানে হচ্ছে এক্স এর 7 গুণ, 3y মানে হচ্ছে ওয়াই এর 3 গুণ। তাহলে 7 এক্স এর 7 গুণের সাথে ওয়াই এর 3 গুণ বিয়োগ করে বিয়োগফলকে
4 দ্বারা ভাগ করি। অর্থাৎ আমরা আজকে করছি বীজগণিতীয় রাশি অধ্যায়ের 4.1 অধ্যায়ের 4.1 অধ্যায়ের অনুশীলনীর যে অঙ্কটি আছে সেই অঙ্কটি থেকে কিছু পার্ট আমি সমাধান করার চেষ্টা করছি। আমরা 7 নম্বরটা একটু আমি আলোচনা করব। বলেছে কি x/3 প্লাস y/2 মাইনাস z/5, এটাকে আমরা কিভাবে বলতে পারি? আচ্ছা, x/3 মানে কি? x/3 মানে হচ্ছে x কে 3 দ্বারা ভাগ করে পাই, x কে 3 দ্বারা ভাগ করে পাই। আচ্ছা, y/2 মানে কি? y/2 মানে কি? y কে 2 দ্বারা ভাগ করে পাই। আবার z/5 মানে কি? z কে 5 দ্বারা ভাগ করে পাই। তাহলে সেই কথাগুলো আমরা বাংলায় বলবো। তাহলে কি বলবো? এই আমরা প্রথমে বলবো x কে 3 দ্বারা ভাগ করে, y কে 2 দ্বারা ভাগ করে, ভাগফল দুটিকে একত্রে যোগ করে জেড কে 5 দ্বারা ভাগ করে বিয়োগ করি। বিয়োগ করলে এটা হয়ে যাবে। অথবা এটাকে আর কোনোভাবে আমরা বলবো না যে এক্স কে 3 দ্বারা ভাগ ও ওয়াই কে 2 দ্বারা ভাগ করে যোগ করি এবং যোগফলকে z/5 দ্বারা ভাগ করে বিয়োগ করি। কি বলবো? এক্স কে তিন দ্বারা ভাগ করে এবং ওয়াই কে 2 দ্বারা ভাগ করে যোগ করে, তার মানে এইটুকু আমরা পেলাম। এক্স কে 3 দ্বারা ভাগ করে ওয়াই কে 2 দ্বারা ভাগ করে যোগ করি এবং যোগফলকে এই যে z/5 মানে জেড কে 5 দ্বারা ভাগ করে আমরা বিয়োগ করে পাই। এটা গতকালকের আমাদের ক্লাস ছিল। জাস্ট আমি আজকে গতকালকের ক্লাসের একটা অংশ আমি রিভিউ করলাম। আমি দু একজনের কাছে শুনবো তাদের কারো কোনো প্রবলেম আছে কিনা। সাদিয়া, সাদিয়া বলো তো কোনো প্রবলেম আছে কিনা? সাদিয়া, আনমিউট হয়ে কথা বলো সাদিয়া। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, তুমি কি এইটুকু বুঝতে পেরেছো? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, তুমি কি বুঝতে পেরেছো? জি সাদিয়া, স্যার, তুমি কি বুঝতে বুঝতে পেরেছো? পেরেছি, কিন্তু কালকেই করেছেন। সাদিয়ার কথা আমি শুনতে পাচ্ছি না। হ্যাঁ, সাদিয়ার সাথে আমি জি আবার পরে স্যার। কথা বলবো। অ্যান্নি, অ্যান্নি বলো তো। আন্নি, আন্নি বলো তো। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, তুমি কি বুঝতে পেরেছো শোনা? জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, ভেরি স্যার গুড। আমার নাম অ্যানি। অ্যানি, আচ্ছা ভেরি গুড। ওকে, সরি, আমি ঠিক বলবো এরপর থেকে। আহ, পৃথুল দাস, পৃথুল দাস, শুনতে পাচ্ছো? পৃথুল দাস শুনতে পাচ্ছো? আয়শা সিদ্দিকা। স্যার, আমার কোনো সমস্যা নেই। ওকে, ভেরি গুড, থ্যাংক ইউ। সো আমরা আমাদের কারোর কোনো প্রবলেম যেহেতু নাই, আমরা এখানে আর থাকবো না। এখান থেকে আমরা চলে যাব অন্য একটা জায়গায়। এটা গতকালকের ক্লাস ছিল, আমরা জাস্ট একটু সামারাইজ করলাম। আমি এখানে চলে যাব। এই পার্টটা আমাদের একটু জানতে হবে। তোমাদের বইয়ের উদাহরণ 3, সবাই সবার বইটা বের করে ফেলো। তোমাদের বইয়ের উদাহরণ 3, সহগ নির্ণয় করো। আমরা প্রথমে যে শব্দটির সঙ্গে পরিচিত হব তা হচ্ছে সহগ। আমরা প্রথমে যে শব্দটির সঙ্গে পরিচিত হব তা হচ্ছে সহগ, যার ইংরেজি নেম বলে কোয়াফিসিয়েন্ট। কোয়াফিসিয়েন্ট, সহগ। এই যে সহগ, সহগ মানে কি? সহগ মানে যিনি সাথে থাকেন। সহগ মানে কি? সহগ মানে যিনি সাথে থাকেন। অর্থাৎ সাথে থাকাকে আমরা সহগ বলছি। কার সাথে থাকবে? কোনো চলকের সাথে থাকবে। তাহলে চলকের সাথে যা থাকবে তাই হচ্ছে সহগ। চলকের সাথে যা থাকবে তাই হচ্ছে সহগ। তার মানে আমরা সহগ কাকে বলবো? এখানে আছে 8x, অর্থাৎ x হচ্ছে এখানে একটি চলক। এই চলকের সাথে আছে হচ্ছে 8, দেন x এর সহগ হচ্ছে 8। 7xy,
অর্থাৎ এখানে চলক হচ্ছে এক্স ওয়াই, এর সাথে আছে 7, দেন এক্স ওয়াই এর সহগ হচ্ছে 7, 3/2 এবি। অর্থাৎ এখানে এবি এর সাথে আছে 3/2, তাহলে এটাকে বলবো এবি এর সহগ হচ্ছে 3/2। এ এক্স ওয়াই, এখানে খেয়াল করব এ একটা চলক, এক্স একটা চলক, আর ওয়াইও একটা চলক। তার মানে এইটার সাথে কিছু নাই মানে এক আছে, কিছু নাই মানে এক আছে, কিছু নাই মানে এক আছে। অর্থাৎ এ এক্স ওয়াই এর সহগ হচ্ছে +1। এইবার আছি -xyz, এইটার সাথে মাইনাস মানে কি, -1 × xyz, অর্থাৎ xyz এর সহগ হচ্ছে -1, xyz এর সহগ হচ্ছে মাইনাস, আমরা পেয়ে গেলাম -1, আমরা পেয়ে গেলাম xyz এর সহগ। অর্থাৎ সহগ মানে আমরা কি বুঝবো, চলকের সাথে যিনি থাকবেন তিনি হচ্ছেন সহগ। এক্স এর সাথে যিনি থাকবেন, ওয়াই এর সাথে যিনি থাকবেন, এর সাথে যিনি থাকবেন, পি কিউ এর সাথে যিনি থাকবেন তিনি হচ্ছেন সহগ। সো সহগ নিয়ে কারোর কোনো প্রশ্ন আছে কিনা আমি দু একজনের কাছে শুনবো। ইয়ামুন ইউডি, ইয়ামুন, ইয়ামুন, ইয়ামুন। স্যার আমার কোনো সমস্যা নেই। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আজিজুল হক সমীর, আজিজুল হক সমীর। স্যার আমার এই অধ্যায়টাতে একটু সমস্যা আছে কি? আমি গতকালকে ক্লাস তুমি করেছিলে? জি স্যার, কিন্তু আচ্ছা, এইগুলো গতকালকে ক্লাসে সমস্যা আছে? না, গতকালকে না, এই আজকেরটা একটু সমস্যা হচ্ছে কি? আজকে যেটুকু পড়ালাম তার মধ্যে সমস্যা আছে? না, কালকে সমস্যা নাই। আচ্ছা, সমস্যা হলে বলবা। আহ এরপরে আসবে নবান্ন ভট্টাচার্য, পিও, পিউ, নবান্ন ভট্টাচার্য। নবান্ন ভট্টাচার্য। আচ্ছা, ঠিক আছে, কোনো প্রবলেম হয়তো নাই। আমি পরবর্তীতে চলে যাব, এখানে তেমন কোনো প্রবলেম থাকার কথা না। হ্যাঁ, খুব সহজ একটা জিনিস, সহগ নিয়ে কারোর কোনো প্রবলেম থাকবে না। আমরা চলে যাব এবার আক্ষরিক সহগ। আমরা আগেরটা শিখলাম হচ্ছে সহগ, আর এইটাতে আমরা শিখব হচ্ছে আক্ষরিক সহগ। এই দুইটার মধ্যে একটা পার্থক্য আছে। সহগ মানে আমরা শিখেছিলাম টোটাল চলকের সাথে যিনি থাকবেন তিনি হচ্ছেন সহগ। আর আক্ষরিক সহগ হচ্ছে শুধু এক্স এর সাথে যিনি থাকবেন, এক্স এর সাথে, যে এক্স এর আক্ষরিক সহগ, তার মানে এক্স এর সাথে যিনি থাকবেন সেই সহগটা আমাদের বের করতে হবে। আগেরটাই শুধু সহগ বলেছে, আর এখানে বলেছে এক্স এর আক্ষরিক সহগ, মানে এক্স এর সাথে যেটা থাকবে সেইটার সহগ আমরা বের করব। যদি এখানে থাকতো পি এর আক্ষরিক সহগ, তাহলে আমরা পি এর সাথে যেটা থাকতো সেইটাকে আমরা বের করতাম। এখানে যদি থাকতো বি এর আক্ষরিক সহগ কত, তাহলে বি এর সাথে যেটা থাকতো সেটা আমরা বের করতাম। এখন আক্ষরিক সহগ মানে এখানে এক্স এর সাথে কোনটা আছে, বি আছে, তাহলে বি এক্স মানে হচ্ছে এই এক্স এর আক্ষরিক সহগ কত, বি, পি কিউ এক্স, অর্থাৎ এক্স এর আক্ষরিক সহগ কত, পি কিউ। এটা হচ্ছে এম এক্স প্লাস সি, সি হচ্ছে একটা ধ্রুবক, সি হচ্ছে একটা ধ্রুবক। তাহলে এখানে এক্স এর আক্ষরিক সহগ কত, এম, এক্স মাইনাস বিজেড, তাহলে এখানে এই এক্স এর আক্ষরিক সহগ কত, এ। অর্থাৎ আক্ষরিক সহগ মানে যেটাকে মেনশন করে দেবে সেইটাকেই নিয়ে আমরা কথা বলবো যে আক্ষরিক সহগ কোনটা হতে পারে। যদি আমাদের বলতো যে বিএক্স দিয়ে বলতো এখানে বি এর আক্ষরিক সহগ কত, এখানে বি এর আক্ষরিক সহগ কত, দেন তখন কিন্তু আমরা বলতাম বি এর আক্ষরিক সহগ হচ্ছে এক্স। যদি আমাদের
এই পি কিউ এক্স দিয়ে বলতো যে পি এর আক্ষরিক সহগ কত, তখন কিন্তু আমরা বলতাম পি এর আক্ষরিক সহগ হচ্ছে কিউ এক্স। অর্থাৎ যার আক্ষরিক সহগ বলতে বলবে সেইটাকে আমরা বলবো, যার সাথে যেটা থাকবে সেটাই হচ্ছে সহগ। এটাতে কারোর কোনো প্রবলেম থাকার কথা না, যদি থাকে আমি পরে এটা নিয়ে আবার কথা বলবো। আক্ষরিক সহগ নিয়ে কারোর কোনো প্রবলেম থাকার কথা না। এই অঙ্কটি আমরা একটু সবাই খাতা বের করব, সবাই খাতা বের করব, খাতায় লিখব। আমি সহগ যেটা বলেছি সেটাও কিন্তু খাতায় লিখতে হবে, প্রতিটা জিনিস কিন্তু খাতায় লিখতে হবে। ম্যাথমেটিক্সে ভালো করার প্রধান শর্ত হচ্ছে প্র্যাকটিস। যদি তুমি প্র্যাকটিসটা বেশি করো দেন তুমি খুব বেশি ভালো করবে। প্র্যাকটিস যার যত বেশি ভালো হবে গণিতে সে তত বেশি ভালো করবে। সো আমরা এখানে একটি অঙ্ক আছে যে একটি গরুর দাম এক্স টাকা এবং একটি খাসির দাম ওয়াই টাকা হলে 4টি গরু এবং 6টি খাসির মোট দাম কত। লক্ষ্য করো এখানে বলেছে একটা গরুর দাম এক্স টাকা, তার মানে আমরা কি বলবো এখানে, আমরা এখানে বলতে পারি যে একটি গরুর দাম, এইভাবে আমরা ভেঙে করতে পারি, একটি গরুর দাম এক্স টাকা। অতএব গরু ছিল কয়টা, 4টা গরু। তাহলে কি বলবো, 4টি গরুর দাম এক্স গুণ 4 টাকা, মানে হচ্ছে 4x টাকা। আচ্ছা, ঠিক বলেছে। একটা খাসির দাম যদি ওয়াই টাকা হয় তাহলে আমরা কি বলবো, একটি খাসির দাম ওয়াই টাকা। খাসি ছিল কয়টা, 6টা খাসি। তাহলে আমরা 6টা খাসির দাম কত বলবো, 6টি খাসির দাম ওয়াই গুণ 6 টাকা, মানে সিক্স 6y টাকা। এখন বলেছে 4টি গরু এবং 6টি খাসির দাম কত। অতএব 4টি গরু এবং 6টি খাসির দাম, 4টি গরুর দাম আমরা পেয়েছি 4x টাকা, 6টি খাসির দাম হচ্ছে 6y, তাহলে 4x প্লাস 6y টাকা। অর্থাৎ অঙ্কটাকে আমি এক্সপান্ড করে দেখিয়ে দিলাম। প্রথমে তোমাদের কি কাজ করতে হবে, 4টা গরুর দাম বের করতে হবে। 4টা গরুর দাম বের করার পরে 6টা আমরা খাসির দাম বের করব। 4টা গরুর দাম বের করার পরে 6টা খাসির দাম বের করব। বের করার পরে 2টাকে যোগ করব। এখন তোমরা প্রত্যেকে তোমাদের খাতায় 2 নম্বরটি করবে, 2 নম্বরটি করবে এইভাবে ভেঙে করবে, 2 নম্বরটি করবে এইভাবে ভেঙে করবে। আমি 3 মিনিট সময় দিলাম করার জন্য, সবাই করে ফেলো। কেউ যদি বুঝতে না পারো আমি 3 মিনিট পরে শুনবো, কেউ যদি বুঝতে না পারো আমি 3 মিনিট পরে শুনবো। 3 মিনিট তোমাদের এই অঙ্কটি আমি করতে দিলাম, এই নিয়মেই করবা। আমার এখানে করা থাকলো, প্রথমে তোমরা একটা গরুর দাম বের করো, তারপরে 7টা গরুর দাম বের করো, তারপরে একটা খাসির দাম বের করো, তারপরে 5টা খাসির দাম বের করো, এবার 2টাকে যোগ করো। এই নিয়মেই তোমরা করবা, করে আমাকে বলো। আমি মেসেজ ওপেন করে দিচ্ছি, করা হয়ে গেলে মেসেজে জানাবা যে আমাদের শেষ। করা হয়ে গেলে মেসেজে জানাবা যে আমাদের শেষ। করা হয়ে গেলে মেসেজে জানাবা যে আমাদের শেষ।
আচ্ছা, ডান 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 ডান, সবাই করেছি, কারোর কোনো প্রবলেম তো নাই? হ্যাঁ, কারোর কোনো প্রবলেম নাই। সো ঠিক আছে, তোমরা তোমাদের টেক্সট বইয়ের অনুশীলনীতে চলে যাও, অর্থাৎ পৃষ্ঠা নম্বর 82 পৃষ্ঠায় চলে যাও। 82 পৃষ্ঠা, 82 পৃষ্ঠা চলে যাও। 82 পৃষ্ঠায় একটা কাজ আছে, সহগ নির্ণয় করো। 82 পৃষ্ঠায় একটা কাজ আছে, এই দেখো 82 পৃষ্ঠায় একটা কাজ আছে। এই যে 82 পৃষ্ঠায় একটা কাজ দেওয়া আছে, সেটা তোমরা বের করো, সহগ নির্ণয় করো। এইটা তোমরা বাসায় করবা। এই সহগ নির্ণয় করো, ক খ গ ঘ, এটা বাসায় করে আমাকে কাজটা জমা দিবা ফেসবুক গ্রুপে। 2 নম্বর আছে, একটা খাতার দাম X টাকা, একটা পেন্সিলের দাম Y টাকা এবং একটা রাবারের দাম Z টাকা হলে 3টা খাতা এবং 5টা রাবারের মোট দাম কত? 4টা খাতা, 2টা পেন্সিল এবং 3টে রাবারের মোট দাম কত? 6টি খাতা, 9টি পেন্সিলের মোট দাম কত? এইটাও তোমরা বাসায় করে আমাকে জমা দিবা, 1 এবং 2। বাড়ির কাজ 1 এবং 2, কাজের এই দুইটা করে আমাকে জমা দিবা। এখন আমরা চলে যাব, আমি এটা শেষ করলাম। এইবার আসবো হচ্ছে, এই জায়গাটা আমাদের একটু সবাইকে ভালো করে মনোযোগ দিয়ে পড়তে হবে। যে 4.2, এটার পৃষ্ঠা নম্বর হচ্ছে, তোমরা তোমাদের বইয়ের পৃষ্ঠা নম্বর হচ্ছে 79, 79 পৃষ্ঠা বের করো। 79 পৃষ্ঠা বের করো, তোমাদের বইয়ের 79 পৃষ্ঠা বের করো। 79 পৃষ্ঠা বের করো। এখানে বলেছে, দেখো, 5x, 2x প্লাস 3y, 5x প্লাস 3y মাইনাস জেড, 3b ইন্টু এক্স মাইনাস ওয়াই, 5x ভাগ 2y প্লাস 9x মাইনাস ওয়াই ইত্যাদি এক একটি বীজগণিতিক রাশি। এগুলো সবই হচ্ছে একটা বীজগণিতিক রাশি। এখানে চলক হচ্ছে এক্স, ওয়াই এবং জেড, কোনোটাই এক্স চলক, কোনোটাই ওয়াই চলক, কোনোটাই জেড চলক। প্রক্রিয়া চিহ্ন ও সংখ্যাসূচক প্রতীকের অর্থবোধক সংযোগ বা বিন্যাসকে বীজগণিতিক রাশি বলা হয়। এটা আমি গতদিনই বলেছি, যে একটা রাশি হচ্ছে যেখানে বীজগণিতিক কিছু মান থাকবে, কিছু চলক থাকবে, সেটাই হচ্ছে বীজগণিতিক রাশি। বীজগণিতিক রাশির যে অংশে যোগ এবং বিয়োগ চিহ্ন দ্বারা সংযুক্ত থাকে, এদের প্রত্যেককে ওই রাশির পদ বলা হয়। অর্থাৎ মনে করো, এই যে এখানে দিয়েছে 4x প্লাস 3y, এটা একটা বীজগণিতিক রাশি। এই এই 4x হচ্ছে একটা পদ, 3y হচ্ছে একটা পদ। তাহলে এটা হচ্ছে একটা দ্বিপদ রাশি, এর দুইটা পদ রয়েছে। 4x একটা পদ, আবার 3y একটা পদ। এটাকে যোগ দ্বারা দুইটা পদে ভাগ করেছে, মাঝখানে পার্টিশন হচ্ছে যোগ। কিন্তু যদি এইরকম থাকতো 3y ভাগ সি, এখানে কয়টা পদ রয়েছে? ভালো করে খেয়াল রাখবা, গুণ এবং ভাগ দ্বারা, গুণ এবং ভাগ দ্বারা কোনো পদকে ডিভাইডেড করা হয় না। এই 3y/c মানে এটাকে আমরা এই রকম লিখতে পারি, অর্থাৎ এটা একটা পদ। ভাগ এবং গুণ থাকলে সেইটাকে আমরা একটা পদ ধরবো, ভাগ এবং গুণ থাকলে সেইটাকে আমরা একটা পদ ধরবো। তাহলে এখানে কয়টা পদ আছে খেয়াল করো, যে 5x প্লাস 3y মাইনাস এই 3y ভাগ সি একটা পদ, আর 4b মাইনাস 2y একটা পদ। অর্থাৎ 5x একটা পদ, 3y ভাগ সি একটা পদ, 4b ইন্টু 2y আরেকটা পদ। তাহলে এখানে মোট পদ আছে 3টা। তোমরা ভুল করতে পারো যেটা, যে এখানে তোমরা মনে করতে পারো 1টা 2টা 3টা 4টা 5টা পদ আছে, এমন তোমরা মনে করতে পারো, কিন্তু আসলে এখানে 5টা পদ নাই।
আচ্ছা, আমার ল্যাপটপে চার্জ হচ্ছিল না, ওই জন্য চার্জ দিয়ে আসলাম। এখানে আমার 5টা পদ নাই। সো আমরা হচ্ছে যে কথা বলছিলাম, তাহলে এই জায়গায় কয়টা পদ আছে লক্ষ্য করো। 5x প্লাস 3y মাইনাস জেড। এখানে যোগ এবং বিয়োগ দ্বারা ভাগ করা আছে, অর্থাৎ 5x একটা পদ, 3y একটা পদ, জেড একটা পদ। এখানে শুধুমাত্র যোগ এবং বিয়োগ রয়েছে, এখানে কিন্তু কোনো গুণ ভাগ নেই। অর্থাৎ এটাও কিন্তু, এখানেও আমাদের 3টা পদ রয়েছে। তাহলে এখানে পদগুলো কি কি? আমাদের একটা পদ হচ্ছে 5x, একটা পদ হচ্ছে 3y, একটা পদ হচ্ছে জেড। অর্থাৎ এখানেও আমাদের পদ রয়েছে হচ্ছে 3টা পদ। আমরা যদি এইটাকে চিন্তা করি, তাহলে এখানে আমাদের কয়টা পদ রয়েছে একটু খেয়াল করি তো। এখানে হচ্ছে 5x ভাগ 2y, অর্থাৎ এই যে 5x ভাগ 2y, এটি একটা পদ। প্লাস 9x, এটা আরেকটা পদ, এটা আরেকটা পদ। অর্থাৎ গুণ এবং ভাগ থাকলে আমরা তাকে একটা পদ মনে করব, আর প্লাস 9x হচ্ছে আরেকটা পদ, আর মাইনাস ওয়াই হচ্ছে আরেকটা পদ। তাহলে এখানে আমাদের পদ রয়েছে হচ্ছে 3টা। এইটা তোমরা বুঝতে পেরেছো কিনা আমি দু একজনের কাছে এবার একটু শুনবো। সোহেল সাদিক, তাহসিন, সোহেল সাদিক তাহসিন, সোহেল সাদিক। আদাব স্যার। হ্যাঁ দাদা, বুঝতে পেরেছো? জি স্যার, বুঝতে পেরেছি। ওকে, থ্যাংক ইউ। আহসান হাবিব, আহসান হাবিব। স্যার আসসালামু আলাইকুম। আসসালাম, বুঝতে পেরেছো? জি স্যার, আমি বুঝতে পেরেছি। ওকে, থ্যাংক ইউ। নাফিজ, আসসালামু আলাইকুম স্যার। আসসালাম, বুঝতে পেরেছো সোনা? জি স্যার, অনেক সুন্দর করে বুঝতে পেরেছি। ওকে, থ্যাংক ইউ। আয়শা মনি, আয়শা মনি। আচ্ছা, মোটামুটি সবাই বুঝতে পেরেছে। এটা নিয়ে আমি কথা বাড়াবো না। এবার আমি তোমাদের একটা কাজ দেব, কাজটা তোমরা এখন খাতায় করবা। এইটা তোমরা, এখানে কয়টা পদ আছে এবং পদগুলো কি কি তোমরা এটা বের করবে। আমি 2 মিনিট সময় দিলাম, তোমরা এখানে কয়টা পদ আছে লিখবে এবং পদগুলো কি কি লিখবে খাতায়। কয়টা পদ আছে লিখবে এবং পদগুলো কি কি সেটা লিখবে। কয়টা পদ আছে লিখবে এবং পদগুলো কি কি লিখবে। লেখা শেষ করেছো? আচ্ছা, আমি একটু এবার ঠিক করছি, তোমরা মিলিয়ে নাও, মিলিয়ে নেবে। নিচের রাশিটিতে কয়টি পদ আছে খেয়াল করো। আমি বলেছি গুণ এবং ভাগ থাকলে সেটাকে আমরা একটা পদ ধরবো। এই 3a - b, এই 3a × b, এটা একটা পদ। প্লাস 8y একটা পদ, মাইনাস 2x ভাগ 3c একটা পদ, প্লাস 5z। অর্থাৎ এখানে মোট পদ আছে 4টি। পদগুলো কি কি? পদগুলো 3a × b, কমা 8y, কমা মাইনাস 2x ভাগ 3c,
এইটা একটা পদ, আর 5z হচ্ছে আরেকটা পদ। তাহলে এই হচ্ছে আমাদের মোট পদ হচ্ছে 4টা। আমি মেসেজ ওপেন করে দিচ্ছি, তোমরা একটু আমাকে কনফার্ম করো যে সবাই বুঝতে পেরেছো কিনা। ওকে, তাসনিম, হ্যাপি, কিয়া, সোহেল সারিয়ার, নুসরাত, নাফিস, তারপরে রাফিদ, আদিব, উম, তুর্য, উম, প্রার্থনা। ওকে, সবাই বুঝতে পেরেছো, এটা নিয়ে তেমন কোনো প্রবলেম নাই। সো এই ব্যাপারটি আমরা ক্লিয়ার করে ফেললাম। আচ্ছা, এইবার হচ্ছে আমরা সবাই সবার খাতায় করে ফেলো। 5 মিনিট সময়। সবাই সবার খাতায় করে ফেলো, 5 মিনিট পরে আমি করে দেব। সবাই সবার খাতায় করে ফেলো। সবাই সবার খাতায় প্র্যাকটিস করো, আমি 5 মিনিট পরে এটা করে দেব। সবাই সবার খাতায়, এটা অনুশীলনী 4 নম্বর, সম্ভবত বইয়ের অনুশীলনী 4 নম্বর। বইয়ের অনুশীলনী 4.1-এর 4 নম্বর, এটা 4 নম্বর। 4 নম্বর অঙ্কটা তোমরা 5 মিনিটের মধ্যে এটা শেষ করবা। কয়টা পদ রয়েছে এবং পদগুলো হচ্ছে কি কি? রাশির পদ সংখ্যা নির্ণয় করো। শেষ করেছি কিনা আমি একটু মিলিয়ে নাও। রাশির পদ সংখ্যা নির্ণয় করো 7xy। এর পদ সংখ্যা হচ্ছে একটি, এবং সেই পদগুলোকে কি 7, 2 নম্বর। এখানে 2টি, কি কি? ও পদগুলো হচ্ছে 2a আর হচ্ছে b। 3 নম্বর, পদ সংখ্যা হচ্ছে 3টি, কি কি? x, -3y আর 5z। 4 নম্বর হচ্ছে 5 একটা, 7b ইন্টু x একটা, 3c ভাগ y একটা, অর্থাৎ পদ সংখ্যা হচ্ছে 3টি, কি কি? 5a, 7b ইন্টু x, 3c ভাগ y। 5 নম্বর হচ্ছে একটা, দুইটা, তিনটা। এখানেও পদ সংখ্যা হচ্ছে 3টা, কি কি? x, 5x ইন্টু b, 3y ভাগ c। এই হচ্ছে আমাদের ওই পদগুলো আমরা বের করে ফেললাম। অর্থাৎ এই পদ বের করতে কারোর কোনো প্রবলেম আছে কিনা? চ্যাট বক্স ওপেন হচ্ছে।
চ্যাট বক্স ওপেন হচ্ছে, কারোর কোনো প্রবলেম আছে কিনা আমাকে জানাও। কারোর কোনো প্রবলেম আছে কিনা আমাকে জানাও। মাহবুবা জান্নাত, কি প্রবলেম? একটু লেখো তো মাহবুবা জান্নাত, কি প্রবলেম? মাহবুবা জান্নাত বারবার লিখছো জি। জি মানে কি প্রবলেম? সবাই লিখছে নো 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 নো। আচ্ছা, নো নো নো, তেমন কোনো প্রবলেম কারোরই নাই। এটা খুব সহজ জিনিস, এই পার্টটা নিয়ে আমি আর সময় নষ্ট করব না। সো এইটা তোমাদের বাসার কাজ, প্রত্যেক পদের সহগ নির্ণয় করো। এই সহগ নির্ণয়টা আমরা কিভাবে করব? সহগ নির্ণয়টা আমরা কিভাবে করব আমি আগে বলেছি, যে সহগ নির্ণয় প্রত্যেক পদের সহগ, অর্থাৎ যে কয়টা পদ থাকবে সেই কয়টা পদের সহগ। একটু লক্ষ্য করো, আমি এখানে একটু দেখিয়ে দিই। এই জায়গাটা একটু প্যাচ মেরে দেয় যে প্রত্যেক পদের সহগ। তাহলে আমাদের প্রথম কাজটা কি হবে? পদ চেনা। তাহলে এখানে আমাদের কয়টা পদ আছে? আমাদের এখানে পদ আছে হচ্ছে একটা, অর্থাৎ এই প্রত্যেক পদের সহগ মানে বি এর সহগ কত? এই সহগ মানে সাথে আছে 6, অর্থাৎ কি লিখবো? আমরা লিখবো বি এর সহগ, বি এর সহগ 6। 2 নম্বরটা, এই এক্স ওয়াই একটা পদ, এর সাথে এক আছে, তার মানে এক্স ওয়াই এর সহগ 1। 7 এবি, অর্থাৎ 3 নম্বরে আমরা বলবো এবি এর সহগ 7। এখানে পদ আছে হচ্ছে 2টা, অর্থাৎ 4 নম্বরে আমরা বলবো এক্স এর সহগ 2 এবং এবি এর সহগ 5। এই যে কেবি এর সহগ, এবি এর সহগ হচ্ছে এই যে 5। 5 নম্বরটা, এখানে হচ্ছে 2x, এই এক্স এর সহগ 2 এবং ওয়াই এর সহগ 8। এই যে এক্স এর সহগ হচ্ছে 2, ওয়াই এর সহগ হচ্ছে 8। ঠিক তেমনি 6 নম্বরে আছে, পদ আছে 2টা, এখানে ওয়াই এর সহগ হচ্ছে 14, জেড এর সহগ হচ্ছে -4। এই জায়গায় মনে রাখবা জেড এর সহগ হচ্ছে -4। এখানে হচ্ছে এক্স ওয়াই জেড এর সহগ হচ্ছে -1/2। এই জায়গাটা মনে রাখবো 7 নম্বরটা, যে এক্স ওয়াই জেড এর সহগ, এক্স ওয়াই জেড এর সহগ হচ্ছে -1/2। সো এখানে মাইনাসটা আমাদের দিতে হবে। এটা সহগ নির্ণয় করা একদম সহজ, কঠিন কিছু না। যদি বুঝতে না পারো আরেকবার তোমরা এটা রিপিট করে দেখে নিবা, এটা আশা করি কোনো প্রবলেম হবে না। সো আমি এটা মুছে ফেলছি, খাতায় তুলে নিতে হবে। আমি যখন করাবো আমার কথাগুলো শুনতে হবে এবং সঙ্গে সঙ্গে খাতায় নোট করতে হবে। সো গণিতের আজকে আমি এই পর্যন্ত কাজ করালাম, গণিতে আর বেশি কোনো কাজ নাই। আমরা এখন চলে যাব আমাদের বিজ্ঞান সেশনে। তার আগে তোমরা তোমাদের বাড়ির কাজটি নিয়ে নাও। বাড়ির কাজ করবে হচ্ছে অনুশীলনীর, অনুশীলনীর, অনুশীলনীর 3, 5, 6, 3, 5, 6, 7, অনুশীলনীর 3, 5, 6, 7। এখান থেকে করবে হচ্ছে অনুশীলনীর, আমি তো 5 নম্বর করে দিলাম। তাহলে অনুশীলনী 4.1 করবে হচ্ছে 3 নম্বর করবে, 4 নম্বর আমি করে দিয়েছি, 5 নম্বর করে দিয়েছি। 5-এর খ করবে, 5-এর খ করবে 6 নম্বর করবে, আর হচ্ছে 7 নম্বর করবে, 7-এর ক আর খ। এগুলো হচ্ছে বাড়ির কাজ, সেম নিয়মের অঙ্ক আমি যা করিয়ে দিলাম, সেম নিয়মের অঙ্ক, সেম নিয়মের অঙ্ক তোমরা বাসায় এগুলো প্র্যাকটিস করবে।
ঠিক আছে, আগামীকালকে আশা করছি আমরা এই অধ্যায় শেষ করে দেব, শেষ করে দিয়ে আমরা পরীক্ষা নেব। আমরা এখন চলে যাব আমাদের বিজ্ঞানে চলে যাব আমরা। আমাদের বিজ্ঞানের যে টপিকটা আছে সেটা গতদিন আমরা পড়েছিলাম যেখানে, তারপর থেকে আমরা বিজ্ঞান শুরু করব। তোমরা তোমাদের বিজ্ঞান বইটা বের করবে, তোমরা তোমাদের বিজ্ঞান বইটা বের করবে। আমরা এই পর্যন্ত পড়েছিলাম। আজকে আমরা পরিমাপের একক থেকে শুরু করব। আজকে আমরা পরিমাপের একক থেকে শুরু করব। বলেছে এখানে যে পরিমাপের একক কি। আমরা গতদিন জেনেছি, আমরা গতদিন জেনেছি যে পরিমাপের বিভিন্ন একক থাকতে পারে। আমরা গতদিন জেনেছি যে পরিমাপের বিভিন্ন একক থাকতে পারে, সেই এককগুলো কি কি সেইটা আমরা এখন একটু জানার চেষ্টা করব। আচ্ছা, দেখো এখানে আমরা যেটা পাবো সেটি হচ্ছে একজন শিক্ষার্থী বলল রশিটির দৈর্ঘ্য তার হাতে 16 হাত, এবং অন্য একজন শিক্ষার্থী বলল রশিটির দৈর্ঘ্য তার হাতে 17 হাত। এই যে হাত কথাটা বলল, এখন একজনের হাত কতটুকু এটা কিন্তু নির্ধারণ করা খুব কঠিন। উপযুক্ত কাজটি থেকে সিদ্ধান্ত নেওয়া যায়? আসলে এইটা থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারবো না। কোন জায়গা থেকে এটাই পেলাম? এখানে একটা কাজ দিয়েছিল যে একখণ্ড রশি প্রায় 20 ফুট নিয়ে এটিকে তোমরা আলাদা আলাদা করে নিজ নিজ হাত দিয়ে মাপলে কি দেখতে পাবে? কার হাতে কত হাত হলো সেইটা আমরা এখন বের করব। মূলত এই পার্থক্য দূর করার জন্য পরিমাপের ক্ষেত্রে একটি আদর্শ পরিমাণকে বিবেচনা করা হয়, একটা আদর্শ পরিমাণকে বিবেচনা করা হয়। কোনো কিছু পরিমাপ করার জন্য সুবিধাজনক পরিমাণকে আদর্শ হিসাবে ধরে নিতে হয়। কোনো একটি সুবিধাজনক ক্ষুদ্র অংশকে এই আদর্শ হিসাবে ধরা হয়। এই জানা আদর্শ অংশের পরিমাণই হচ্ছে পরিমাপের একক। দৈর্ঘ্য পরিমাপের ক্ষেত্রে এর সুবিধাজনক হচ্ছে দৈর্ঘ্য, ভরের ক্ষেত্রে সুবিধাজনক ভর, সময়ের জন্য সময় ইত্যাদি ধরা হয়। এখন আমরা এইটাকে আমরা কিভাবে এটাকে আমরা নির্ধারণ করব সেইটা আমরা একটু জেনে রাখবো এবং খাতায় একটু নোট রাখবো, খাতায় একটু নোট রাখবো, খাতায় একটু নোট রাখবো আমরা। আমাদের দৈর্ঘ্যের একক, দৈর্ঘ্যের একক হচ্ছে, আমরা কি জানি দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার, দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার। বিভিন্ন দেশের বিজ্ঞানীরা 1875 সালে একত্রে বসে দৈর্ঘ্যের একটা মিটারের পরিমাণ নির্ধারণ করেন। তারা প্লাটিনাম ইরিডিয়াম নামক মিশ্রিত ধাতুর তৈরি দণ্ডের দুই প্রান্তে দুইটা দাগ দেন। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওই দুটি দাগের মধ্যকার দূরত্বকে 1 মিটার হিসাবে নির্ধারণ করেন। এটা কত সালে করেন? 1875 সালে। কে করেন? বিভিন্ন দেশের বিজ্ঞানীরা। কিভাবে করেন? একটা প্লাটিনাম ইরিডিয়াম নামক মিশ্রিত ধাতুর তৈরি, এরকম একটা ধাতুর তৈরি
একটা দণ্ডের দুই প্রান্তে দুইটা এরকম দাগ দেন, এইটুকুর নাম দেন হচ্ছে ওনারা মিটার, এবং সেইটুকুই আজ পর্যন্ত মিটার হিসাবে চলে আসছে। বোঝা গিয়েছে? তাহলে কত সালে হয় এটা মাথায় রাখতে হবে, 1875 সালে। কারা করেন? বিভিন্ন দেশের বিজ্ঞানীরা। কিভাবে করেন? প্লাটিনাম এবং ইরিডিয়াম নামক মিশ্রিত ধাতুর তৈরি একটা প্রান্তের দুই পাশে দুইটা দাগ দেন, সেই দাগটুকুকেই বলা হয় হচ্ছে মিটার। এখন আমাদের জেনে রাখতে হবে, যে 1 কিলোমিটার সমান 1000 মিটার, এটা আমাদের জেনে রাখতে হবে। এই ছকটা আমরা মুখস্থ রাখবো যে 1 কিলোমিটার সমান 1000 মিটার, 1 মিটার সমান 100 সেন্টিমিটার, এবং 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার। এই ছকটা আমরা মুখস্থ রাখবো। বারবার তোমরা আমার সঙ্গে পড়ে ফেলতে পারো। 1 কিলোমিটার সমান 1000 মিটার, 1 মিটার সমান 100 সেন্টিমিটার, এবং 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার। এইবার আমরা ভরের একক পড়ব। এই ভরের এককটা খুবই ইম্পর্টেন্ট। ভরের আন্তর্জাতিক পদ্ধতিতে ভরের একক হচ্ছে কিলোগ্রাম। ভরের একক কি? কিলোগ্রাম। কিলোগ্রাম, এই যে কিলোগ্রাম, সংক্ষেপে কিলোর হচ্ছে কে আর গ্রামের হচ্ছে জি, সংক্ষেপে বলা হয় কেজি। কিলোগ্রামের সংক্ষিপ্ত রূপ হচ্ছে কেজি। ফ্রান্সের সেব্রেসে অবস্থিত। কোন জায়গায়? ফ্রান্সের সেব্রেসে অবস্থিত ওজন ও পরিমাপের আন্তর্জাতিক সংস্থা অফিসে সংরক্ষিত একটি দণ্ডের ভরকে একটা আদর্শক হিসাবে ধরা হয়, যাকে বলা হচ্ছে কিলোগ্রাম। তবে কম ভরের ক্ষেত্রে সেই এককটা হচ্ছে গ্রাম। বেশি ভরের জন্য কিলোগ্রাম এবং কম ভরের জন্য গ্রাম, আরো বেশি করলে কুইন্টাল এবং মেট্রিক টন। সো আমরা মনে রাখবো 1 মেট্রিক টন সমান 10 কুইন্টাল, 1 কুইন্টাল সমান 100 কিলোগ্রাম, আর 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম, এবং 1 গ্রাম সমান 1000 মিলিগ্রাম। এই 4টা পয়েন্ট আমরা মনে রাখবো। এরপরে আসি সময়ের একক। সময়ের একক কি? প্রত্যেকে জানি, সময়ের একক হচ্ছে সেকেন্ড। সময়ের একক হচ্ছে সেকেন্ড। আচ্ছা, এই সেকেন্ড হচ্ছে মিনিট, ঘন্টা, দিন, মাস, বছর। এই সেকেন্ড থেকে শুরু হয়েছে মিনিট, ঘন্টা, দিন, মাস, বছর। কিভাবে করে খেয়াল করবে। পৃথিবী নিজ অক্ষের চারপাশে ঘুরে এসে একই অবস্থায় ফিরে আসতে যে সময় লাগে সেটি হচ্ছে একটা দিন। পৃথিবী কি নিজ অক্ষের চারপাশে ঘুরছে, অর্থাৎ যদি আমরা একটা গোলক যদি আমরা মনে করি, এটা যদি একটা গোলক হয়, এর একটা কক্ষপথ আছে। পৃথিবী নিজ অক্ষের চারিদিকে মনে করো এখান থেকে ঘোরা শুরু করলো, এইভাবে সে ঘুরছে। এই নিজ অক্ষের চারিদিকে ঘুরে আবার এই জায়গায় আসা পর্যন্ত যে সময় লাগে সেটাকে বলবো আমরা একদিন। তাহলে আমরা একদিন কাকে বলবো? যে পৃথিবী তার নিজ অক্ষের চারপাশে একবার ঘুরে আসতে যে সময় লাগে সেটা হচ্ছে একদিন। আমরা জানি কিন্তু পৃথিবী ঘুরছে, তার কক্ষের উপরে পৃথিবী ঘুরছে। তাহলে পৃথিবী নিজ অক্ষের চারপাশে একবার ঘুরে আসতে যে সময় লাগে সেটাই হচ্ছে তার একদিন। একদিনের 24 ভাগের 1 ভাগ হলো একটা ঘন্টা। অর্থাৎ আমরা 12 দুইবার পাই না। আমরা যখন ঘড়ি দেখি, আমরা যখন ঘড়ি আঁকানোর চেষ্টা করি, মনে করো এটা একটা ঘড়ি, এই ঘড়ির এইটা যদি 12টা হয়, এইটা হচ্ছে 6টা, এটা 3টা, এটা হচ্ছে 9টা। তার মানে আমরা রাত 12টা থেকে আবার রাত 12টা আসতে আমাদের 24 ঘন্টা সময় ব্যয় হয়। এই জন্য বলেছে যে 24 ভাগের 1 ভাগ হচ্ছে 1 ঘন্টা, 1 ঘন্টার 60 ভাগের 1 ভাগ হচ্ছে 1 মিনিট, এবং 1 মিনিটের 60 ভাগের 1 ভাগ হলো আমাদের মৌলিক একক
সেকেন্ড। সুতরাং আমরা বলবো একদিন মানে 24 ঘন্টা, 1 ঘন্টা মানে 60 মিনিট এবং 1 মিনিট সমান 60 সেকেন্ড। সো এটা নিয়ে কারো কোনো প্রবলেম নেই, আশা করি প্রবলেম থাকার কথাও না। এইবার হচ্ছে এগুলো আর লাগবে না, এখানে দেখব ক্ষেত্রফল ও তার পরিমাপ। আমরা জানি যে ক্ষেত্রফল যখন বের করতে হয়, ক্ষেত্রফল মানে কি, একটা আয়তাকার বস্তুর যদি আমরা ক্ষেত্রফল বের করতে চাই, এই মাঝের যে অংশটা থাকে এইটাকেই বলি আমরা তার ক্ষেত্র, এইটাকে তার আমরা বলি ক্ষেত্র। আর এই ক্ষেত্রের হিসাবটাই হচ্ছে ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে এই দৈর্ঘ্য গুণ হচ্ছে প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ। ক্ষেত্রফলের একক সব সময় বর্গ একক ধরা হয়, ক্ষেত্রফলের একক সব সময় বর্গ একক ধরা হয়। তবে তবে আয়তন যখন বের করতে হয়, আয়তন বের করার ক্ষেত্রে আমরা জানি যে ক্ষেত্রফলের সাথে একটা উচ্চতা গুণ করতে হয়, ক্ষেত্রফলের সাথে উচ্চতা গুণ করতে হয়। অর্থাৎ আয়তন মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। এই উচ্চতা অর্থাৎ দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, এটাকে বলে ঘন একক। যদি এর একক মিটার হয় তাহলে তার নাম হবে ঘন মিটার, যদি সেন্টিমিটার হয় তাহলে তার নাম হবে ঘন সেন্টিমিটার। অর্থাৎ আন্তর্জাতিক পদ্ধতিতে আয়তনের একক হচ্ছে ঘন মিটার, আয়তনের একক হচ্ছে ঘন মিটার। তাহলে ঘন মিটার মানে 1 মিটার দৈর্ঘ্য, 1 মিটার প্রস্থ এবং 1 মিটার উচ্চতা থাকতে হবে। এই তিনটার গুণফলই হচ্ছে ঘন মিটার। আচ্ছা, এগুলো বাসায় একটু রিডিং পড়ে নিব, তেমন কিছু নাই। আমরা এখানে চলে আসবো এবার, তরল পদার্থের আয়তন নির্ণয়। তরল পদার্থের আয়তন নির্ণয় করার জন্য একটা দাগাঙ্কিত মাপচোং ব্যবহার করে থাকি। এই যে দাগান্বিত মাপচোং, এটাকে বলে সিলিন্ডার, এটাকে বলে সিলিন্ডার। এটাকে কি বলে, এটাকে বলে হচ্ছে সিলিন্ডার। এই সিলিন্ডারের মাধ্যমে এখানে মিলিলিটারে এখানে দেওয়া আছে 10, এই যে 10, 20, 30, 40, 50, 60, অর্থাৎ মিলিলিটারে দেওয়া আছে। এই সিলিন্ডার থেকে তরল পদার্থ এই মাপচোঙে ঢেলে আমরা মাপতে পারি সেখানে কতটুকু আছে। এটার জন্য আমরা এখানে আসলে কি করেছে, আমাদের যে কাজটি করেছে তা হচ্ছে যে তুমি হয়তো বিভিন্নভাবে তাপমাত্রা শব্দের সঙ্গে পরিচিত, টেলিভিশনে বা রেডিওর খবরে চলতি দিনের বাতাসের তাপমাত্রা বলে দেওয়া হয়। তাছাড়া কারো জ্বর হলে আমরা তার দেহের তাপমাত্রা মেপে জেনে নিই। তাপমাত্রা পরিমাপের আন্তর্জাতিক একক হচ্ছে কেলভিন, মনে রাখবে। তাপমাত্রা পরিমাপের আন্তর্জাতিক একক হচ্ছে কেলভিন। তবে সারা বিশ্বে ব্যবহারিক কাজে এখনো দৈনিক তাপমাত্রা নির্ণয়ে বা জ্বর নির্ণয়ে সেলসিয়াস বা ফারেনহাইট এই দুইটা একক ব্যবহার করা হয়। আমরা যখন কারো জ্বর মাপি, আমাদের মায়েরা বলে আমাদেরকে, সন্তানদেরকে বলে যে জ্বর হচ্ছে প্রায় 100 ডিগ্রি চলে আসলো। এই যে 100 ডিগ্রি, এটা কি, এটা হচ্ছে ফারেনহাইটে। 100 ডিগ্রি ফারেনহাইটে, সেলসিয়াসে আরো কম, 36, 37, 38 হতে পারে, কিন্তু হচ্ছে ফারেনহাইটে 98-এর চেয়ে বেশি গেলেই তাকে জ্বর ধরা হয়। যদি আমরা ফারেনহাইটে টেম্পারেচার 98-এর চেয়ে বেশি হয় তখন তাকে আমরা জ্বর বলতে পারি। আচ্ছা, এবার আমরা চলে আসব এই যে থার্মোমিটার, এটাকে বলে পারদ থার্মোমিটার। হ্যাঁ, এই পারদ ওঠানামা দেখিয়ে, এটা প্র্যাকটিক্যালে দেখলে ভালো হয়, যে একটা ঝাঁকুনি দিয়ে পারদের একটা মাথাকে ঝাঁকুনি দিয়ে পারদটাকে নামি, এই মাথা ধরে পারদটাকে একটা ঝাঁকুনি দিতে হবে, ঝাঁকুনি দিয়ে নামিয়ে নিতে হবে। এই পারদটা এখানে নামিয়ে নিয়ে এই পারদটায় এই মাথাটি কি করব, জিহ্বার নিচে আমরা ধরে রাখবো 1 মিনিট। যদি এই পারদ স্তম্ভ আস্তে আস্তে বাড়তে বাড়তে
এই যে খেয়াল করো, পাওয়ার স্তম্ভ আস্তে আস্তে বাড়তে বাড়তে এখান থেকে বাড়তে বাড়তে যদি এই পর্যন্ত চলে আসে, দেন এই পারদটা বাড়তে বাড়তে এই পর্যন্ত চলে আসে, তখন আমরা বলবো যে তার জ্বর হয়েছে। সো এই অধ্যায়ে আমরা মূলত কি কি শিখলাম? এই অধ্যায়ে আমরা শিখলাম হচ্ছে পরিমাপ, মৌলিক একক, যৌগিক একক, এসআই পদ্ধতি, মেট্রিক টন ও কুইন্টাল, এগুলো আমরা শিখলাম। এগুলো এখন তোমাদের কাজ হচ্ছে সম্পূর্ণ অধ্যায়টা ভালো করে রিডিং করে ফেলা। আগামী দিনকে আমি হচ্ছে এর এমসিকিউ এবং সিকিউ কেমন ধরনের হতে পারে সেটা আমি পড়িয়ে দেব। সো আজকের ক্লাস এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। এখন আমি তোমাদের কয়েকটা প্রশ্ন শুনবো। দু একজনের প্রশ্ন শুনবো আজকে ক্লাসে। তেমন আমি চ্যাট বক্স ওপেন করে দিচ্ছি, আগে দেখি চ্যাট বক্স ওপেনই আছে, কারোর কোনো প্রশ্ন আছে কিনা। কারোর কোনো প্রশ্ন নাই, তবে আমি খেয়াল করি নাই চ্যাট বক্স ওপেন থেকে সবাই আজে বাজে মেসেজ দিয়েছে। এটা আমি আগামী দিন বন্ধ করে দেব। আম, দু একজনের কথা আমি শুনবো একটু। আয়শা মনি, আয়শা মনি, আচ্ছা অ্যানি, অ্যানি, স্যার কোনো প্রশ্ন নেই। ওকে, থ্যাংক ইউ। প্রার্থনা, প্রার্থনা, হ্যাঁ, কথা বলো আসসালামু প্রার্থনা। আলাইকুম। হুম, কি অবস্থা বলো? বিজ্ঞান শেষ করে দিলাম, প্রথম অধ্যায় শেষ। এখন তোমরা জি স্যার। রিভিশন দেবা। আগামী দিনে আমি সিকিউ এবং এমসিকিউ করিয়ে দেবো। ওকে স্যার। আর স্যার আমার লোডশেডিং এর কারণে আমি হলো যে গণিতের ক্লাসটা করতে পারিনি এবং বুঝতেও আচ্ছা, পারিনি। আমি রেকর্ডিং আজকে দিয়ে দিচ্ছি, একটু দেখে নিবা। জি স্যার। আর স্যার আপনার ক্লাস অনেক ভালো লাগলো। ওকে, থ্যাংক ইউ। জান্নাতুল ফেরদৌস, নওশিন, নওশিন, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কোনো সমস্যা? না স্যার, কোনো সমস্যা নেই, সবগুলো ওকে, থ্যাংক বুঝেছি। ইউ। নাসিফ, না স্যার, প্রশ্ন নাই। ওকে, থ্যাংক ইউ। আরিশা নাওয়ার, ফাতেহা জাহান, স্যার কোনো প্রশ্ন নেই। ওকে, থ্যাংক ইউ। এফ জেড, কি, মাহিন, মাহিন, জিওমি, জিওমি 2404A RN45A, জিওমি, এরপরে অপ্পো C5H2387, অপ্পো C5H2387, আয়শা সিদ্দিকী, আয়শা সিদ্দিকা, স্যার, স্যার প্রশ্নে যদি বলা হয় রাশির পদ সংখ্যা নির্ণয় করো, তাহলে হুম, কি পদগুলো কি কি এটা দেয়া লাগবে? না, যা প্রশ্নে বলবে সবসময় তাই করবা, অতিরিক্ত কোনো কিছু দরকার নাই। ঠিক আছে? তো সবার সাথে কথা হলো। মোটামুটি যারা প্রশ্ন করতে চেয়েছে সবার কাছে আমি কথা বললাম। এই ক্লাসটা যারা দেখতে পারোনি, যদি কোনো জায়গায় সমস্যা হয় আমি রেকর্ডিং 1 ঘন্টা পরে দিয়ে দেব গ্রুপে।
তোমরা দেখে নিতে পারো। আর ওয়েবসাইটে লিঙ্কটা আমি দিয়ে দেব আগামীকালকে। সবাই ওয়েবসাইটে লগ ইন করে নিতে হবে, কারণ আমি পরীক্ষাগুলো সব ওয়েবসাইটের মাধ্যমে নিব। পরীক্ষা সব ওয়েবসাইটের মাধ্যমে নিব, অতএব ওয়েবসাইটে সবাইকে লগ ইন করে নিতে হবে। সো থ্যাংক ইউ সো মাচ, আমি ক্লাস শেষ করছি।